Congratulations, Tosif. How are you? Thank you. It's a very good moment. আর আসলে এই মোমেন্টটার জন্য, এই দিনটার জন্য কত বছরের অপেক্ষা, যে তারা তো যারা আর্সেনাল ফ্যান তারা তো জানেনি। আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 20 বছর পর তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো আর্সেনালের জন্য এক্সট্যাসি, আতলেতিকো মাদ্রিদের জন্য অ্যাগনি। ডেইলি এক্সপ্রেস বলছে বুক ওয়াইল্ড বুকায়ো সাকার যে গোলটা আর্সেনালকে নিয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। বুকায়ো বুকস বুদাপেস্ট, সাকা ফায়ার্স আর্সেনাল into চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সাকা সিলস পারফেক্ট উইক ফর আর্সেনাল। দ্য স্পোর্ট এবং দ্য গার্ডিয়ানের হেডে আমরা দেখছিলাম গানার্স বাঙ্ক ফাইনাল স্পট, বুক ফাইনাল স্পট। আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবং এমিরেটসে একটা স্মরণীয় রাতের পরে যেভাবে গল্পটা আমাদের সামনে উন্মোচিত হলো আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, আপনি ভেবেছিলেন, আপনি জানতেন যে ম্যাচটা এরকম টাইট হবে, হয়তো বেশ খানিকটা টাইট হবে। সেইখানে আর্সেনালের এমন একটা আমুদে রাতের শুরু হয়েছিল এমিরেটস স্টেডিয়ামে, সেখানে ফ্লেভারটাই ছিল আলাদা এবং সেই উদযাপন যেটা শুরু থেকে ছিল সেটা শেষ পর্যন্ত পাওয়া গেছে। এবং সবচেয়ে বড় টিফো এমিরেটসে উঠিয়েছে আর্সেনালের কর্তৃপক্ষ। এরপরে একটা এন্ড টু এন্ড ব্যাটেল, একটা ফিজিক্যাল ব্যাটেল দেখলাম। তারপরে একেবারে ফার্স্ট হাফের শেষ দিকে গিয়ে বুকায়ো সাকার ওই গোল, যেখানে সূচনা হয়েছিল উইলিয়াম সালিবার একটা লাইন ব্রেকিং পাস দিয়ে, ভিক্টর ইয়োকেরেস ওখানে কন্ট্রিবিউট করলেন। শেষে লিয়ান্দ্রো ট্রসার্ডের শটের পরে বুকায়ো সাকা, দ্য রাইট ম্যান ইন দি রাইট প্লেস। মিকেল আর্তেতা, মানে হোয়াট আ মোমেন্ট দ্যাট ওয়াজ ফর হিম। এবং এই ট্রায়ও আপনারা ভিক্টর ইয়োকেরেসের পরে আলভারেজ, গ্রিজমান তাদেরকে যখন নামিয়ে নিলেন সিমিওনে, ওই সময়টাতে যখন ম্যাচের 23 মিনিট বাকি, তখন কি হলো? সেই সব নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আর্সেনালের এই আয়োজন, এই আলোড়ন, যারা এখন মাত্র 4টা জয় দূরে আছে এবং 4টা জয় পেলে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ দুটোর শিরোপাই ঘরে তুলবে। এই ম্যাচে আর্সেনাল হয়তো 1-0 গোলে জিতেছে, কিন্তু আতলেতিকো মাদ্রিদকে দেখে কখনোই মনে হয় নাই যে এই ম্যাচে আতলেতিকো মাদ্রিদ আর্সেনালের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। যদিও ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের ভেতরে একটা বিস্তর ফারাক ছিল আতলেতিকো মাদ্রিদের পারফরমেন্সে, আর মিকেল আর্তেতা বলছেন এটি তার সবচেয়ে খুশির দিন। মিকেল আর্তেতা ম্যাচের পরে গর্ববোধ করছেন তার ফুটবলারদেরকে নিয়ে, এর চেয়ে খুশি আর হতে পারতাম না। ক্লাব সংশ্লিষ্ট সবার জন্য গর্ব হচ্ছে। শুরু থেকেই রাতটা অবিশ্বাস্য ছিল। সমর্থকেরা গেটের বাইরে অপেক্ষা করছিল আমাদের জন্য, যে এনার্জি আর প্যাশন। এরপর এমন একটা জয়, অভাবনীয় এক রাত, আমরা একসঙ্গে ইতিহাস গড়েছি। আর্সেনালের ইতিহাসটা এবং এই ইতিহাসের প্রভাব আসলে কতখানি। এমিরেটস স্টেডিয়ামে যখন ম্যাচটা শেষ হয়ে গেল, তখন দেখছিলাম উদযাপন, একটা লম্বা উদযাপন। এইরকম উদযাপন এমিরেটস স্টেডিয়ামে সচরাচর দেখা হয় না। 2006 সালে যখন সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল উঠেছিল, সেইবার তো গিয়ে বার্সেলোনার কাছে গিয়ে হারটা, এবং সেই আর্সেনাল 20 বছর তারা লাগিয়েছে পরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে। আর্সেনালের এই ছবিগুলো দেখুন, যে ছবিগুলো, এবং মিকেল আর্তেতা যখন পুরো দল নিয়ে একসঙ্গে উদযাপন করলেন। বুকায়ো সাকা, এই হাতে তার সেই আর্সেনালের সেই মাফলার, ডেভিড রায়া, অথবা এইখানে আপনি গ্যাব্রিয়েলের কথা বলতে পারেন, ডেকল্যান রাইস, মাইলস লুইস কেলি, এই তরুণ বয়সে যে পারফরমেন্সটা দেখিয়েছেন। ওডেগার টিম ক্যাপ্টেন নেমেছেন পরে বুকায়ো সাকার জায়গায়, এবং আতলেতিকো মাদ্রিদ হতাশ। মানে আর্সেনালের জন্য হুট করে রাতারাতি সপ্তাহটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। ঠিক আগের রাতে ম্যানচেস্টার সিটি যারা পয়েন্ট ড্রপ করলো এভারটনের সঙ্গে, পরের রাতে চ্যাম্পিয়ন্স লিগে এইরকম একটা ঐতিহাসিক রাত আর্সেনালের জন্য। এখন অনেকে বলতে পারেন যে না, এই ম্যাচে এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে যেগুলো আতলেতিকো মাদ্রিদের পক্ষে যেতে পারতো। যেমন পেনাল্টি নিয়ে কথা আপনি বলতে পারেন। দিয়েগো সিমিওনেকে এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি আসলে পেনাল্টি ছিল কিনা, স্পেশালি ওই যে আঁতোয়া গ্রিজমানের ওই মুহূর্তটা। সেখানে দিয়েগো সিমিওনে বলছেন এত ছোট বিষয়ে আমি ফোকাস করব না, এটা পরিষ্কার ফাউল ছিল, কিন্তু রেফারি বলেছেন পিউবিল নাকি ফাউল করেছে ওদের, আমি এসবে ফোকাস করব না, অজুহাত হয়ে যাবে, আমি কোনো অজুহাত দিতে চাই না। মানে আগের সপ্তাহে যদি আমরা ফিরে যাই, আর্সেনাল এখানে বলতে পারে যে আগের সপ্তাহে আমাদের একটা পেনাল্টি হয় নাই, যেটা একেবারে পরিষ্কার পেনাল্টি ছিল। রেফারি পরে ভিআর সেটা কেন বাতিল করেছে? দিয়েগো সিমিওনের সঙ্গত কারণে তিনি তার হারটা মেনে নিচ্ছেন। এবং আমি বিশ্বাস করি এই ম্যাচে ডিজার্ভিং টিম হিসেবে 2 লেগ মিলিয়ে আর্সেনাল জিতেছে এখান থেকে। এবং দিয়েগো সিমিওনে ওই প্রেস কনফারেন্সে যখন তিনি ব্রেকডাউন করলেন ম্যাচটা, তিনিও বলছেন যে যদি ম্যাচটাকে ব্রেকডাউন করতে হয় তাহলে তারা ওই সুযোগগুলো কাজে লাগিয়েছে, আমরা ঠিকঠাক কাজে লাগাইনি, তারা ডিজার্ভিংলি ফাইনালে গেছে। 20 বছর পর আর্সেনালের
ফাইনাল খেলা চ্যাম্পিয়ন্স লিগে, শেষবার যখন ওই টিমটা ফাইনাল খেলেছিল সেই সঙ্গে থিয়েরি অনরি তিনি ম্যাচ শেষে কম্পেয়ার করছিলেন যে ইনভিনসিবল টিমটার সঙ্গে আর্সেনালের এই দলটাকে। আর্সেনাল যদি চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে ইনভিনসিবল, তারা ফাইনালটাও যদি কোনোভাবে জিতে নিতে পারে, যদিও ওদিক থেকে পিএসজি আর বায়ার্ন মিউনিখ আসবে, তারা অনেক বেশি শক্তিশালী দল, তাদের খেলার মান অন্য মাত্রায়, কিন্তু আর্সেনালের যেই রিদম, আর্সেনালের যে ডিফেন্সিভ সলিডিটি, আমার মনে হয় যে এই মুহূর্তে এসে মনে হচ্ছে আর্সেনালের ওই ডিফেন্সিভ সলিডিটি, ওই রিজিডিটি হয়তো ওই ধরনের ফ্লেয়ারযুক্ত টিমগুলোকে, বায়ার্ন পিএসজির মতো টিমগুলোকে যে কোনো মুহূর্তে আটকে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে মিকেল আর্তেতার তো প্রিমিয়ার লিগের প্রেশারও আছে, মিকেল আর্তেতার চ্যাম্পিয়ন্স লিগের প্রেশারও আছে, 20 বছর পর ফাইনাল খেলা, কিন্তু তারপরে তীরে গিয়ে যদি তরিটা ডুবে যায় তখন আবার চিত্রপটটা উল্টে যাবে কিনা। না, এই চিত্রপট উল্টে যাতে না যায় সেই রকম একটা আত্মবিশ্বাস আর্সেনাল এই কালকের ম্যাচ থেকে পেয়েছে। একে তো ফুলহ্যামের সঙ্গে ওই দুর্দান্ত পারফরমেন্স, মাঝখানে এভারটনের সঙ্গে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারালো এবং তারপরে আতলেতিকো মাদ্রিদকে এইভাবে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো। এরপরে আর এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই যে আর্সেনাল প্রেশার নিতে পারবে কি পারবে না, এরপরে পুরো ভাগ্য আর্সেনালের হাতে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কি ঘটবে সেটা আলাদা হিসাব, কিন্তু এই যে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ করে যে আর্সেনালকে নিয়ে আমরা শঙ্কায় ছিলাম যে মাঝের সময়টায় তারা খেই হারাতে পারে, সেই খেই হারায় তো তারা নাই, উল্টো আরও তারা তাদের কাছ থেকে সেরা পারফরমেন্সটা আমরা দেখেছি। খুবই কন্ট্রোলড পারফরমেন্স আর্সেনালের কাছ থেকে কালকে ছিল। আর্সেনালের মিডফিল্ড থেকে শুরু করে আর্সেনালের ডিফেন্সিভ লাইনে আমার কাছে কখনো মনে হয় নাই যে আর্সেনাল শঙ্কায় পড়ে গেছে। আতলেতিকো মাদ্রিদ যাদের ফার্স্ট হাফে তারা বেশ নিজেদের অর্ধেই বন্দী ছিল, সেকেন্ড হাফে যখন তারা একটু ডালপালা মেলে খেলা শুরু করলো, স্পেশালি যে আতোয়া গ্রিজমানের ওই ইনসিডেন্টটা, সেখানে হয়তো পিউবিল ওই ঘটনাটার অবতারণা না ঘটালে আতোয়া গ্রিজমান একটা পেনাল্টি পান, কিন্তু তার আগে তো রেফারি আসলে বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং খেলা আসলে সেখানে থেমে গেছে। এরপরে যখন সেকেন্ড হাফের শেষ 15-20 মিনিটে দিয়েগো সিমিওনে একই সঙ্গে ইউলিয়ান আলভারেজ, গ্রেজম্যান সবাইকে তুলে নিলেন, শর্লট গিয়ে পরে গিয়ে একটা মিস কিক করলেন, এরপরে বোঝা গেল যে না, আতলেতিকো মাদ্রিদের কাছে আসলে ওই রসদটুকুও নাই যেটা দিয়ে তারা এমিরেটস স্টেডিয়ামে জিততে পারে। এমিরেটস স্টেডিয়ামকে দুর্গ হিসেবে পরিণত করেছে আর্সেনাল। এই চ্যাম্পিয়ন্স লিগে তারা একটা ম্যাচ হারে নাই, একটা সিঙ্গেল ম্যাচ আর্সেনাল এইবারে টুর্নামেন্টে হারে নাই, এবং তারা যখন ফাইনালে যাবে, সে পিএসজি হোক, সে ওই পাশ দিয়ে বায়ার্ন মিউনিখ হোক, তারা জানে যে এই দলের এগেইনস্টে গোল করা কঠিন। হয়তো ওইসব ম্যাচে 9 গোল হয়, 10 গোল হয়, কিন্তু আর্সেনালের সঙ্গে ফাইনাল খেললে আপনি এতগুলো গোল করতে পারবেন না। আর্সেনাল আপনাকে সেইটা অ্যালাউ করবে না। রাতারাতি পুরো পরিস্থিতিটা পাল্টে দেওয়ার মতো একটা সপ্তাহ আর্সেনাল পার করেছে, এবং মিকেল আর্তেতা যে প্রমিস ল্যান্ডের কথা এতদিন বলছিলেন, ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস, দিস ইজ দ্য প্রসেস, যেই প্রসেসের দিকে আর্সেনাল এখন যাচ্ছে। এবং আর্সেনাল মনে হচ্ছে একটা মেন্টাল চেস গেমে, যেই চেস গেমের যেই স্ট্র্যাটেজি নিয়ে আতলেতিকো মাদ্রিদ খেলে, আতলেতিকো মাদ্রিদ আসে, মনে হচ্ছিল আতলেতিকো মাদ্রিদ যখন লো ব্লক করছে, মিড ব্লক করছে, স্পেসগুলো প্রেস করছে, কিন্তু বলকে প্রেস করছে না ডিরেক্ট, কারণ তারা ব্যাক পাস করছে, আর্সেনালের প্লেয়াররা ওই ব্যাক পাসটুকু হতে দিচ্ছে সিমিওনের দল, ফ্রন্ট প্রেসটা ইউলিয়ান আলভারেজ বা আতোয়া গ্রিজমান, কিন্তু শেষ দিকে গিয়ে মনে হচ্ছে যে টাইমটা শেষ হয়ে গেল, টাইমটা ফুরিয়ে গেল, হুট করে হাফ টাইম শেষ হয়ে গেল, আর্সেনাল 1-0 গোলে লিড নিয়ে ফেললো। তখন মনে হলো যে পুরো ম্যাচে না লুকমানকে দেখা গেল, না উলিয়ান আলভারেজকে দেখা গেল, না গ্রিজমানকে দেখা গেল। মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল 10 বছর পরে, ওই 10 বছর পরের ওই হারের যে ক্ষত, আতলেতিকো মাদ্রিদের আর দিয়েগো সিমিওনের, কোকেও তো সেই ম্যাচটা ছিলেন, আতোয়া গ্রিজমান সেই ম্যাচটা ছিলেন। তো এমন একটা সুযোগ, এমন একটা ম্যাচে এসে আপনি তো 1-0 গোলে লিডে নাই, আতলেতিকো মাদ্রিদের কথাটা হিসেব করুন, আতলেতিকো মাদ্রিদ কেন প্রথম মুহূর্ত থেকেই, শুরুর মুহূর্ত থেকে কেন তারা ব্যাকফুটে খেললো? এটা তো তারা আগের ম্যাচেও খেলেছে, তারা আগের লেগে ঘরের মাঠে তাদের যা করার তাই করতে হতো। মানে আমার তো একটা পর্যায় পর্যন্ত প্রেডিকশন ছিল যে মানে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আগে যে আতলেতিকো ফাইনালে যেতে পারে, কিন্তু যখন আমি ফার্স্ট লেগে দেখলাম যে আতলেতিকো মাদ্রিদ জিততে পারে, তখন আমি মোটামুটি শিওর যে না, আর্সেনালের সঙ্গে তারা পরের লেগেও আর পারবে না। এবং এর মাধ্যমে কি হয়ে গেল, এর মাধ্যমে এই আতোয়া গ্রিজমানের অধ্যায়টা শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগে, তার কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জেতা হইল না। আতলেতিকো মাদ্রিদের জার্সিতে তিনি শিরোপা শূন্যই থাকলেন, মানে মেজর কোনো ট্রফি, আপনি লা লিগার কথা বলতে পারেন, কোপা দেল রের কথা বলতে পারেন, আর চ্যাম্পিয়ন্স লিগ তো থাকলোই। এবং এই যে এতগুলো ম্যাচ খেলে আতলেতিকো মাদ্রিদের ইতিহাসের টপ স্কোরার একটা শিরোপা জিততে পারলেন না। গ্রিজমানের শেষটা হয়ে থাকলো আসলে প্রচণ্ড হতাশায়। ওই যে বলে না যে সব পেলে নষ্ট জীবন, আমার কাছে মনে হয়েছে যে গ্রিজমানের ক্ষেত্রে সেটা করেছে। এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেও চ্যাম্পিয়ন্স লিগ কখনো জিততে না পারার যে তালিকা, সেই তালিকায় শুধুমাত্র যে আতোয়া গ্রিজমান আছেন তা নন, তার টিমমেট অনেকেই আছেন। কোকে আছেন সেখানে, ইব্রাহিমোভিচ তো আগে থেকে ছিলেন, জিয়ানলুইজি বুফন ছিলেন। পরের পাতায় আমরা একটু যাই কে কে আছেন সেটা একটু দেখি, সেখানে আমরা নিকোলাস ওতামেন্দিকে খুঁজে পাবো। সেখানে বেশ কজন ফুটবলার আছেন, যেমন ফার্নান্দিনিও, সেস্ক ফ্যাব্রিগাস, কিলিয়ান এমবাপে, নিকোলাস ওতামেন্দি,
তারাও এতগুলো ম্যাচ খেলে কখনোই তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয় নাই। আতলেতিকো মাদ্রিদ কেবলমাত্র নিজেদেরকেই দুষতে পারে। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে আপনি কোপা দেলের ফাইনালে হেরেছেন, আপনি এই ম্যাচের আগে সেমিফাইনালে ফার্স্ট লেগে গিয়ে আপনি যথেষ্ট পরিমাণ অ্যাডভেঞ্চারাস ফুটবল খেলতে পারেন নাই বা খেলেন নাই। আলভারেজকে তুলে নেওয়ার পেছনে যুক্তি দেখানো হয়েছে যে তিনি চোটে পড়েছেন এবং পুরোপুরি ফিট ছিলেন না, হয়তো সেটা সত্যি, কিন্তু এইরকম ম্যাচে তো লোকে চায় তাদের সেরা ফুটবলারকে পুরোটা সময় রাখতে। আর্সেনালের যে স্কোয়াড ডেপথ আমরা দেখলাম এই ম্যাচে, সেটা তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে যেমন হেল্প করছে, তাদেরকে প্রিমিয়ার লিগেও হেল্প করছে। দিন শেষে দেখুন ওই কথাগুলো ফিরে ফিরে আসছে, যেটা আমরা সিজনের শুরু থেকে বলছিলাম স্কোয়াড ডেপথ একটা বড় অ্যাডভান্টেজ, সেটা কতখানি কাজে আর্সেনাল লাগিয়েছে। ঠিক উল্টো চিত্র আতলেতিকো মাদ্রিদে, ওই যে মেন্টালিটি, যে মিড লেভেলের ক্লাব মেন্টালিটি, সেখান থেকে আতলেতিকো মাদ্রিদ আরও একবার বের হতে পারলো না। আমার কাছে মনে হয় এইটা সিমিওনে এবং আতলেতিকোর জন্য প্রচণ্ড হতাশার। এবং পুরো প্রথমার্ধটা ছিল মাত্র একটা শট অন টার্গেট দুই দল মিলিয়ে, এবং শেষ দিকে গ্রিয়েজমানের ওই শট অন টার্গেট আগে কোনো শট অন টার্গেটই ছিল না আতলেতিকো মাদ্রিদের। আতলেতিকো মাদ্রিদ সুযোগ কিন্তু পেয়েছিল, প্লাস ওইদিকে ভিক্টোর ইউক্রেস ওই ফার্স্ট লেগেও সুযোগ ছিল, এবং ভিক্টোর ইউক্রেস যদি ওই গোলটা সিল করতে পারতেন তখন তো মনে হচ্ছিল যে ডান অ্যান্ড ডাস্টেড, কিন্তু তখনও তো 1-0 গোলের লিড। শেষ মুহূর্তে যখন আপনার ঘড়ির কাঁটা 80 মিনিট পেরিয়ে গেছে, আপনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবার সমীকরণে আছেন, আপনি থিয়াগো আলমাদা, সোরলো তাদের নামালেন, তাদের কাছ থেকে কি ওই ধরনের মেন্টালিটি দেখা গেছে? তাদের কাছ থেকে ওই ধরনের মানে তারা কি পুশ করেছে নিজেদের ক্যাপাসিটিকে উঠিয়ে ফেলা হয়েছে? তখন এটা মোটামুটি সার্টেন যে আর্সেনালের সঙ্গে আতলেতিকো আর পারবে না। মানে সিমিওনে বলছেন যে খেলাটাকে আমরা এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম, এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে আপনি এই প্লেয়ার দিয়ে কি আসলে বাকি 30 মিনিট টানতে পারতেন না? আমি ঠিক জানি না। এবং আপনি যদি একটা করে শোধও করতেন, খেলার যদি এক্সট্রা টাইমে যেত, পেনাল্টি শুট আউটে যেত, মানে আপনার মেইন প্লেয়ার তো নাই। এরপর আপনার মিডফিল্ডে আমি জানি না আসলে চেঞ্জ হলো, ধরুন বায়ানাকে প্রতি ম্যাচে উনি নামান, কিন্তু ওই ইম্প্যাক্টটা আসলে ঠিক দেখা যায় না। আতলেতিকো মাদ্রিদের তুলনায় আর্সেনাল ওয়ার দ্য বেটার সাইড বোথ লেগ মিলিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে, এবং আমার কাছে মনে হয় আর্সেনাল ডিজার্ভিংলি তার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে, এবং আর্সেনালের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। দেখা যাক আর্সেনাল সেটা পারে কি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.